আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি ম্যাথ বাই জীবন স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিনুর ইসলাম জীবন। আজ আমরা আলোচনা করব এইচএসসি প্রথম পত্রের ৭ম নম্বর অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের বেসিক বিষয়বলী সম্পর্কে। আর এই বেসিক আলোচনার আজকের আলোচনাটি হচ্ছে এর পার্ট 1। এই পার্টে আমরা দেখানোর চেষ্টা করব ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কাকে বলে, ত্রিকোণমিতি শব্দটি কিভাবে এসেছে, ত্রিকোণমিতিতে কি কি বিষয়ের উপর আলোচনা আছে, ত্রিকোণমিতির ব্যবহার কোথায় কোথায় করা যাবে, এবং সর্বশেষ আমরা আলোচনা করব যে ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোয়াড্রান্ট বা চতুর্ভাগ। এই চতুর্ভাগের সূত্রগুলো কিভাবে এসেছে এবং এই চতুর্ভাগের সূত্রগুলো কিভাবে আমরা প্রয়োগ করতে পারবো এই সকল বিষয়ের উপর। তাহলে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। গ্রিক শব্দ ত্রিগুণন, যার অর্থ ত্রিভুজ, এবং অন্য আরেকটি শব্দ মেট্রন, যার অর্থ পরিমাপ, এই দুটো শব্দের সমন্বয়ে ত্রিকোণমিতি শব্দটি এসেছে। তোমরা একটি প্রশ্ন করতে পারো যে এই ত্রিকোণমিতিতে কি কি বিষয়ের উপর আলোচনা আছে, আর এর উত্তর হচ্ছে এই সমগ্র ত্রিকোণমিতিতে মাত্র দুটি বিষয়ের উপর আলোচনা আছে। তার প্রথমটি হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং দ্বিতীয়টি হচ্ছে কোণের সম্পর্ক নিয়ে। এরপর আরেকটি প্রশ্ন করতে পারো যে ত্রিকোণমিতির ব্যবহার কোথায় কোথায় করা যাবে, আর এর উত্তর হচ্ছে শব্দে, গ্রহ উপগ্রহের দূরত্ব নির্ণয়ে, সমুদ্রের জোয়ার ভাটা ও জলোচ্ছ্বাসের উচ্চতা নির্ণয়ে ইত্যাদি ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করতে পারবো। এই সমগ্র ত্রিকোণমিতিতে যেহেতু দুটি বিষয়ের উপর আলোচনা থাকে, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও কোণের সম্পর্ক নিয়ে, সেহেতু এই বাহুর দৈর্ঘ্য ও কোণের সম্পর্ক এই দুটো বিষয়কে আমরা বিশদভাবে আলোচনা করব। সবার আগে আমরা আলোচনা করব কোণের সম্পর্ক, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ কাকে বলে। ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা জানতে হলে আমাদের আগে জ্যামিতিক কোণ সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। আর জ্যামিতিতে দুটি রেখা বা রশ্মি পরস্পর কোনো বিন্দুতে মিলিত হলে এই মিলিত বিন্দুতে উৎপন্ন হয় কোণ। আর এই কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে হতে পারে। আমরা এমন কোনো জ্যামিতিক কোণ দেখিনি যে কোণটি 0 ডিগ্রি থেকে ছোট হতে পারে, আবার যে কোণটি 360 ডিগ্রি থেকে বড় হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে জ্যামিতিক কোণের নির্দিষ্ট একটা সীমা আছে বা নির্দিষ্ট একটা রেশিও আছে, আর সেই রেশিওটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে। কিন্তু ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা হচ্ছে একটু ভিন্ন রকম। আর ত্রিকোণমিতিক কোণ হচ্ছে কোনো রেখা বা রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে উৎপন্ন হয় কোণ, আর এই কোণটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এই ঘূর্ণন যদি একবার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে তাহলে আমরা বলি যে এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আবার এই ঘূর্ণন যদি একবার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করার পর না থেমে আরেকবার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে তাহলে আমরা বলি যে এই ত্রিকোণমিতিক কোণ হচ্ছে 720 ডিগ্রি। অর্থাৎ ঘূর্ণন যতই বাড়তে থাকবে ত্রিকোণমিতিক কোণও ততই বাড়তে থাকবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিকোণমিতিক কোণের নির্দিষ্ট কোনো রেশিও বা সীমা নেই। ত্রিকোণমিতিক কোণ ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এই ঘূর্ণন আবার দুই প্রকার হতে পারে। একটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটি হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমরা সে কোণটিকে বলবো পজিটিভ বা ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরে তাহলে সে কোণটিকে আমরা বলবো নেগেটিভ বা ঋণাত্মক কোণ। এক্ষেত্রে তোমরা আরেকটি প্রশ্ন করতে পারো যে কেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ বা ধনাত্মক কোণ হবে
এবং কেন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ বা ঋণাত্মক কোণ হবে। আর এর উত্তরটি জানতে হলে আমাদের এই প্লে লিস্টে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এই আলোচনার সর্বশেষে আমরা বলতে পারি যে ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে পজিটিভ বা ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ বা ঋণাত্মক কোণ। এখন আমরা এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর যে পারস্পরিক সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আর এই সম্পর্কগুলো দেখাতে হলে আমাদের একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা সবার আগে সে ত্রিভুজ সম্পর্কে একটি ধারণা নিয়ে আসি। এখানে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আমাদের আর্ট করতে হবে। আর আমরা দিয়ে নিচ্ছি এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর দুইটি কোণ সূক্ষ্মকোণ আর একটি কোণ হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এর শীর্ষবিন্দুগুলো দিয়ে নিচ্ছি এ, বি এবং সি। এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাস কিছু কথা বলে গেছেন। পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করেছেন। পিথাগোরাসের মতে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত পার্শ্বে যে বাহুটি অবস্থান করে সেই বাহুটির নাম হচ্ছে অতিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজে যে কোনো জায়গায় একটি কোণ ইন্ডিকেট করে দিচ্ছি, এই কোণ সংলগ্ন বাহুটিকে তিনি বলেছেন ভূমি। এবং অন্য যে বাহুটি অবশিষ্ট আছে অর্থাৎ কোণের বিপরীত পার্শ্বে যে বাহুটি অবস্থান করতেছে সেই বাহুটিকে তিনি বলেছেন লম্ব। আমাদের মধ্যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে লম্ব সবসময় খাড়া অবস্থায় থাকে এবং ভূমি সবসময় শোয়া অবস্থায় থাকে। আসলে ঠিক এরকম কিন্তু নয়। যদি আমরা কোণ এখানে দেই তাহলে কোণ সংলগ্ন বাহু এই বিসি হবে আমাদের ভূমি। আর যদি আমরা কোণটাকে এখানে ইন্ডিকেট করি তাহলে এখানে কোণ সংলগ্ন বাহু হবে এসি, অর্থাৎ এই বাহুটি তখন দাঁড়াবে ভূমি। তাহলে বোঝা যাচ্ছে যে কোণ সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি এবং কোণের বিপরীত পার্শ্বে যে বাহুটি অবস্থান করবে সেই বাহুটিকে আমরা বলবো লম্ব। এখন এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে অর্থাৎ অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটি বাহুকে তিনটি আলাদা আলাদা সিম্বলে আমরা প্রকাশ করব। আমরা ধরে নিচ্ছি যে ভূমি বিসি বরাবর এই বাহুটিকে এক্স এবং লম্ব এসি বরাবর এই বাহুটিকে ওয়াই এবং অতিভুজ এবি বরাবর এই বাহুটিকে ধরে নিলাম আর। এখন এই সমকোণী বা সূক্ষ্মকোণী ত্রিভুজে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর যে একটা পারস্পরিক সম্পর্ক আছে সে সম্পর্কগুলো দেখানোর চেষ্টা করি। আর এই সম্পর্কগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি দেখতে গেলে সবার আগে আমাদের যে সম্পর্কটি আসবে যে এখানে সাইন থিটা, আমরা এখানে কোণ দিয়ে নিচ্ছি থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর। এখানে কস থিটা ইকুয়াল আমরা জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ এক্স বাই আর। এবং ট্যান থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স। এক্ষেত্রে সাইন, কস, ট্যানের যে বিপরীত অনুপাতগুলো আছে অর্থাৎ কোসেক, সেক এবং কট, এগুলো কি হবে? তাহলে সাইনের বিপরীত কোসেক থিটা ইকুয়াল দাঁড়াবে আর বাই ওয়াই, কসের বিপরীত সেক থিটা ইকুয়াল দাঁড়াবে আর বাই এক্স এবং ট্যানের বিপরীত কট থিটা দাঁড়াবে এক্স বাই ওয়াই। এখন যদি আমরা এই সাইন থিটাটাকে আরেকবার লিখি অর্থাৎ সাইন থিটা ইকুয়াল ওয়াই বাই আর, আর এটিকে এভাবে আমরা সরল করতে পারি 1 বাই আর বাই ওয়াই। এখানে আর বাই ওয়াই ভাগ অবস্থায় আছে আর এটিকে যদি আমরা গুণ করে লিখি তাহলে পূর্বের অবস্থা ফিরে পাবো অর্থাৎ ওয়াই বাই আর ফিরে পাবো। তাহলে আর বাই ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর বাই ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি কোসেক থিটা। তাহলে এটি হয়ে যাচ্ছে 1 বাই কোসেক থিটা। অতএব আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। অনুরূপভাবে আমরা আরেকটি সম্পর্ক বলতে পারবো
যে কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। এখানে যদি আমরা কস থিটার সম্পর্কটি দেখতে চাই তাহলে কস থিটা ইকুয়াল, আমরা জানি যে কস থিটা ইকুয়াল হচ্ছে x/r, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আমরা দিয়ে নিচ্ছি ভূমি বাই অতিভুজ, আর এটিকে আমরা এভাবে বলতে পারি 1/r/x। আর এটি এভাবে লেখা যাবে যে r/x ইকুয়াল আমরা বলতে পারি সেক থিটা, তাহলে হচ্ছে 1/sec থিটা। অতএব আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল 1/sec থিটা। আর বিপরীত ক্রমে এটিকেও এভাবে লেখা যাবে যে sec থিটা ইকুয়াল 1/cos থিটা। এখন আরেকটি সম্পর্ক আমাদের আছে ট্যান। এই ট্যান অনুপাতটা যদি আমরা এখানে স্থাপন করে ফেলি যে ট্যান থিটা ইকুয়াল আমরা জানি y/x, এটিকে দিয়ে নিচ্ছি y/x, আর এটিকে সরল করলে এরকম দাঁড়াবে 1/x/y। আর তখন 1/x/y আমরা লিখতে পারি cot থিটা, তাহলে 1/cot থিটা। অতএব আমরা ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি 1/cot থিটা। অনুরূপভাবে বিপরীত ক্রমে আমরা বলতে পারি যে cot থিটা ইকুয়াল 1/tan থিটা। ট্যান থিটার আরেকটি সম্পর্ক আছে, আমরা সে সম্পর্কটিও দেখার চেষ্টা করি। আর সেটি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল আমরা জানি y/x, তাহলে দিয়ে নিচ্ছি y/x। আর এখন এই y/x অর্থাৎ লব হরকে যদি আমরা r দ্বারা ভাগ করি তাহলে এরকম দাঁড়াবে যে y/r/x/r। আর তখন আমরা y/r ইকুয়াল জানি সাইন থিটা, এবং x/r ইকুয়াল আমরা জানি cos থিটা। তাহলে অতএব আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই cos থিটা। অনুরূপভাবে আমরা cot থিটা ইকুয়াল বলতে পারি যে cos থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে আমরা মোট 8টি সম্পর্ক দেখানোর চেষ্টা করেছি। 8টি সম্পর্কের প্রথম দুটি সম্পর্ক হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, পরেরটি কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা, এরপর cos থিটা ইকুয়াল 1/sec থিটা, sec থিটা ইকুয়াল 1/cos থিটা, এরপর tan থিটা ইকুয়াল 1/cot থিটা, cot থিটা ইকুয়াল 1/tan থিটা, এরপর যে সম্পর্কটি ছিল tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা এবং cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্ক। এরপর এই অনুপাতের 3টি স্কোয়ারযুক্ত সম্পর্ক আছে। এখন আমরা সেই স্কোয়ারযুক্ত সম্পর্ক 3টি দেখানোর চেষ্টা করব। আর এটি দেখাতে হলে আমাদের আগের যে ত্রিভুজটি দেওয়া আছে এই ত্রিভুজটি আমাদের প্রয়োজন হবে। আর এই ত্রিভুজ সম্পর্কে গণিতবিদ পিথাগোরাস একটি উপপাদ্য প্রণয়ন করেছেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে ABC যেহেতু একটি সমকোণী ত্রিভুজ আর এর অতিভুজ আর লম্ব y, ভূমি যেহেতু x দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে এরকম আমরা একটা সম্পর্ক পেয়ে যাব যে r স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার প্লাস x স্কোয়ার। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতেছি। এই 1 নম্বর সমীকরণকে যদি আমরা উভয় দিকে r স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি রকম দাঁড়াবে? r স্কোয়ার দ্বারা ভাগ করলে প্রথম টার্মটি এরকম হয়ে যাবে r স্কোয়ার বাই r স্কোয়ার, পরের টার্মটি y স্কোয়ার বাই r স্কোয়ার এবং এর পরের টার্মটি x স্কোয়ার বাই r স্কোয়ার। r স্কোয়ার বাই r স্কোয়ার ইকুয়াল দাঁড়াবে 1, আর এখানে দাঁড়াবে y বাই r টোটালটার উপর স্কোয়ার, এখানে দাঁড়াবে x বাই r টোটালটার উপর স্কোয়ার। এখানে আমরা বলতে পারি যে 1 ইকুয়াল y বাই r অর্থাৎ লম্ব বাই অতিভুজ ইকুয়াল সাইন থিটা, যেহেতু a স্কোয়ার আছে সাইন স্কোয়ার থিটা, এবং x বাই r অর্থাৎ ভূমি বাই অতিভুজ cos থিটা, যেহেতু a স্কোয়ার আছে cos স্কোয়ার থিটা। অতএব আমরা বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1।
এরপর এই 1 নং সমীকরণের উভয় দিকে যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এই সম্পর্কটি এরকম দাঁড়াবে যে আর বাই ওয়াই টোটালটার উপর স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করলে 1 প্লাস এক্স বাই ওয়াই টোটালটার উপর স্কোয়ার। এখানে আর বাই ওয়াই অর্থাৎ অতিভুজ বাই লম্ব, আর অতিভুজ বাই লম্ব আমরা জানি যে সেক্ষেত্রে হয় কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই অর্থাৎ ভূমি বাই অতিভুজ, আর ভূমি বাই অতিভুজ ইকুয়াল আমরা জানি কট, আর যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাহলে হয়ে যাবে কট স্কোয়ার থিটা। আর এটিকে সরল করলে আমরা এরকম পেয়ে যাব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন এই 1 নং সমীকরণের উভয় দিকে আমরা যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করার চেষ্টা করি তাহলে আমাদের সম্পর্কটি এরকম দাঁড়াবে যে আর বাই এক্স টোটালটার উপর স্কোয়ার ইকুয়াল ওয়াই বাই এক্স টোটালটার উপর স্কোয়ার প্লাস 1। এখানে আর বাই এক্স অর্থাৎ অতিভুজ বাই ভূমি, সেক্ষেত্রে দাঁড়াবে সেক, আর যেহেতু স্কোয়ার আছে আমরা পেয়ে যাচ্ছি সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স সেক্ষেত্রে দাঁড়াচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান, যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে এখানে পেয়ে যাচ্ছি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। আর এটিকে সরল করলে আমরা পেয়ে যাব যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখানে এটি হচ্ছে স্কোয়ার অনুপাতের আরেকটি সম্পর্ক। তাহলে এখানে আমরা মোট 3টি সম্পর্ক পেয়ে গেছি। প্রথম সম্পর্কটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এরপরের সম্পর্কটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এবং এরপরের লাস্ট নম্বর সম্পর্কটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের স্কোয়ার যুক্ত ফাংশনের 3টি সম্পর্ক। এখন আমরা আলোচনা করব চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের যে চিহ্নগুলো আছে সে চিহ্নগুলো নিয়ে। আমরা জানি যে আমাদের মোট চতুর্ভাগ আছে 4টি। এই 4টি চতুর্ভাগে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তাদের চিহ্নগুলো কীরকম দাঁড়াবে, আর এই বিষয়টি ব্যাখ্যা করার আগে আমাদের অন্য আরেকটি বিষয় অর্থাৎ অক্ষ সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। আমরা সবার আগে এই অক্ষ সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। এই অক্ষ, এখানে একটি অক্ষ দিয়ে নিচ্ছি, এটি হচ্ছে একটি অক্ষ, আর এই অক্ষটিকে সর্বপ্রথম গণিতবিদ রেনে দেকার্ত চিহ্নিত করেছেন কার্তেশীয় স্থানাঙ্ক নামে। তাহলে বোঝা যাচ্ছে এটি একটি কার্তেশীয় স্থানাঙ্ক, আর এই স্থানাঙ্কটিকে তিনি বলেছেন যে এই জায়গায় এই প্রান্তবিন্দুটির নাম এক্স, এটি হচ্ছে মূলবিন্দু ও, আর এটি হচ্ছে এক্স ড্যাশ, এটি হচ্ছে ওয়াই, এটি মূলবিন্দু ও, আর এটি হচ্ছে ওয়াই ড্যাশ। রেনে দেকার্ত বলেছেন যে এখানে এক্স ও এক্স ড্যাশ এই অক্ষটি হচ্ছে এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এই অক্ষটি হচ্ছে ওয়াই অক্ষ। তিনি আরও কিছু ইনফরমেশন এখানে সংযোজন করেছেন, আর সেগুলো হচ্ছে এরকম যে মূল বিন্দু থেকে এক্সের দিকে গেলে পজিটিভ, অর্থাৎ মূল বিন্দু থেকে হাতের ডান দিকে গেলে পজিটিভ, এবং মূল বিন্দু থেকে এক্স ড্যাশের দিকে অর্থাৎ মূল বিন্দু থেকে হাতের বামে আসলে নেগেটিভ। তিনি আরও বলেছেন যে মূল বিন্দু থেকে ওয়াই এর দিকে অর্থাৎ উপরে গেলে পজিটিভ, এবং মূল বিন্দু থেকে ওয়াই ড্যাশের দিকে অর্থাৎ নিচে আসলে হয়ে যাবে নেগেটিভ। আমরা এই অক্ষে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলোর যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর এগুলো ব্যাখ্যা করতে গেলে অনুরূপ 4টি অক্ষের আমাদের প্রয়োজন হবে। আমরা অনুরূপ 4টি অক্ষ দিয়ে নিচ্ছি। অনুরূপ যদি 4টি অক্ষ দেই, এখানে একটি অক্ষ দিয়ে নিচ্ছি, তাহলে এটি সেম একটি অক্ষ, এটিকেও আমরা বলি এক্স ও এক্স ড্যাশ, আর এটি আমাদের হয়ে যাচ্ছে ওয়াই ও এখানে ওয়াই ড্যাশ। অনুরূপ আরেকটি অক্ষ এখানে দিয়ে নিচ্ছি, এটি হচ্ছে আমাদের এক্স ও, আর এখানে আছে এক্স ড্যাশ, এটি হচ্ছে ওয়াই ও, আর এখানে হচ্ছে ওয়াই ড্যাশ। অনুরূপ লাস্ট আরেকটি অক্ষ দিয়ে নিচ্ছি, এটি হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ, আর এটি ওয়াই ও ওয়াই ড্যাশ। এখন
এই অক্ষ চারটির চারটি করে ভাগ আছে প্রত্যেকেরই। এখানে এই ভাগটিকে আমরা ইন্ডিকেট করব প্রথম ভাগ নামে, এই ভাগটিকে ইন্ডিকেট করব দ্বিতীয় ভাগ নামে, এবং এই ভাগটিকে ইন্ডিকেট করব আমরা তৃতীয় ভাগ নামে, এবং সর্বশেষ এই ভাগটিকে ইন্ডিকেট করব আমরা চতুর্থ ভাগ নামে। এখানে এই চারটি আলাদা আলাদা ভাগে আমরা চারটি আলাদা আলাদা সমকোণী ত্রিভুজ স্থাপন করব। আর সেটা করতে হলে আমরা প্রথম ভাগে একটা সমকোণী ত্রিভুজ স্থাপন করে ফেলতেছি। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এর এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। দ্বিতীয় ভাগের ক্ষেত্রে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এর এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তৃতীয় ভাগের ক্ষেত্রে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এর এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এবং চতুর্থ ভাগের ক্ষেত্রে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এর এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এখন এই সমকোণী ত্রিভুজের স্পেসিক যে তিনটি বাহু আছে, অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটি বাহুকে আমরা তিনটি সিম্বলের মাধ্যমে প্রকাশ করব। এখানে মূল বিন্দু ও থেকে যদি এক্সের দিকে আসি, অর্থাৎ পজিটিভ দিকে, তাহলে আমরা এই বাহুটিকে ধরে নিলাম এক্স। আবার মূল বিন্দু থেকে উপরে যদি যাই, অর্থাৎ লম্ব, এই বাহুটিকে ধরে নিলাম পজিটিভ ওয়াই, তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক দাঁড়াচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। এখন মূল বিন্দু থেকে এক্স ড্যাশের দিকে, অর্থাৎ হাতের বামে, এই রেখাটি দাঁড়াবে মাইনাস এক্স। আবার মূল বিন্দু থেকে উপরে, অর্থাৎ ওয়াইয়ের দিকে, সেটি দাঁড়াচ্ছে ওয়াই। তাহলে এই বিন্দুটি হচ্ছে পি অফ এক্স মাইনাস এক্স কমা ওয়াই। এখন মূল বিন্দু থেকে হাতের বাম দিকে, অর্থাৎ এক্স ড্যাশের দিকে দাঁড়াবে মাইনাস এক্স। আবার মূল বিন্দু থেকে নিচে, অর্থাৎ দাঁড়াবে এখানে মাইনাস ওয়াই, আর এই বিন্দুটি দাঁড়াচ্ছে তখন পি অফ মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। অনুরূপভাবে যদি আমরা এই সমকোণী ত্রিভুজের বাহু দুইটাকে ইন্ডিকেট করি, মূল বিন্দু থেকে হাতের ডান দিকে দাঁড়াবে পজিটিভ এক্স, মূল বিন্দু থেকে নিচে দাঁড়াবে নেগেটিভ ওয়াই, তাহলে এই বিন্দুটি দাঁড়াবে পি অফ এক্স কমা ওয়াই। আমরা জানি যে এই প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের একটি করে অতিভুজ আছে, আমরা অতিভুজটাকেও ইন্ডিকেট করে ফেলি। আর আমরা জানি যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে এই অতিভুজটিকে ধরে নিলাম আর, এখানেও এই অতিভুজ হচ্ছে আর, এখানেও দিয়ে নিচ্ছি এর অতিভুজ আর, আর এখানেও দিয়ে নিচ্ছি এর অতিভুজ আর। এখন এই যে চারটি সমকোণী ত্রিভুজ আছে, এই চারটি সমকোণী ত্রিভুজে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো কীরকম হবে সেই বিষয়টি এখন একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথম সমকোণী ত্রিভুজের জন্য যে অনুপাত আছে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল আমরা বলতে পারবো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই বাই আর। তাহলে কস থিটা আমরা বলতে পারবো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর। ট্যান থিটা হয়ে যাবে লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই বাই এক্স। অনুরূপভাবে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল দাঁড়াচ্ছে আর বাই ওয়াই। কসের বিপরীত সেক থিটা ইকুয়াল দাঁড়াচ্ছে আর বাই এক্স। এবং ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, আর কট থিটা দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই। এখন যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে যে সমকোণী ত্রিভুজটি আছে, এই সমকোণী ত্রিভুজের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার চেষ্টা করি, তাহলে এরকম দাঁড়াবে যে এখানে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওয়াই বাই আর। ওয়াই বাই আর হলে এখানে ওয়াই বাই আর দিয়ে নিচ্ছি। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমাদের মাইনাস এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস এক্স বাই আর। এবং ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই বাই মাইনাস এক্স, এখানে একটি মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। এখন সাইনের বিপরীত আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়াল আর বাই ওয়াই। সেক থিটা হচ্ছে কসের বিপরীত, তাহলে মাইনাস আমরা পেয়ে যাচ্ছি আর বাই এক্স। এবং ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে পেয়ে যাচ্ছি কট থিটা ইকুয়াল মাইনাস এক্স বাই ওয়াই। অনুরূপভাবে আমরা তৃতীয় চতুর্ভাগে
যে সমকোণী ত্রিভুজটি স্থাপন করেছি সেক্ষেত্রে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই তাহলে এরকম দাঁড়াবে যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে -y, তাহলে দাঁড়াচ্ছে -y বাই আর। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে -x, দাঁড়াচ্ছে -x বাই আর। এবং ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে -y, ভূমি হচ্ছে -x, তাহলে দাঁড়াচ্ছে এরকম -y বাই -x, আর উপরে নিচে মাইনাস ভ্যানিশ হয়ে গেলে দাঁড়াবে y বাই x। অনুরূপভাবে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল -r বাই y, কসের বিপরীত সেক অর্থাৎ সেক থিটা ইকুয়াল -r বাই x, এবং ট্যানের বিপরীত কট, কট থিটা ইকুয়াল দাঁড়াবে x বাই y। এখন আমরা অনুরূপভাবে চতুর্থ ভাগে যে সমকোণী ত্রিভুজটি আছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যাচাই করার চেষ্টা করব। সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, আর লম্ব যেহেতু আমাদের -y, অতিভুজ আর, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -y বাই আর। অনুরূপভাবে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x বাই আর। এবং ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি অর্থাৎ -y বাই x হয়ে গেলে পেয়ে যাচ্ছি -y বাই x। সাইনের বিপরীত আমরা বলতে পারি কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল -r বাই y, কসের বিপরীত সেক, অনুরূপভাবে সেক থিটা ইকুয়াল r বাই x, এবং ট্যানের বিপরীত কট, তাহলে কট থিটা ইকুয়াল -x বাই y। এখন যদি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বিশ্লেষণ করি তাহলে কিছু ইনফরমেশনে আমরা উপনীত হতে পারবো। আর সেটা হচ্ছে এরকম যে আমরা প্রথম চতুর্ভাগে যে ত্রিভুজটি আছে তার জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে পজিটিভ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান কি আসছে? পজিটিভ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম চতুর্ভাগে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবাই পজিটিভ। তার মানে প্রথম যে চতুর্ভাগ আছে সেটি হচ্ছে গণরুম, সেটি সবাই অবস্থান করতেছে, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবাই সেখানে আছে। আমরা অনুরূপভাবে পরের যে চতুর্ভাগ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগটিকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইনের ক্ষেত্রে পজিটিভ এবং কোসেকের ক্ষেত্রে পজিটিভ আসছে, বাকি প্রত্যেকটি অনুপাতের সামনে নেগেটিভ চিহ্ন আসছে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ, বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো নেগেটিভ। এখন যদি আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বিশ্লেষণ করি তাহলে তৃতীয় চতুর্ভাগে দেখা যাবে যে এখানে ট্যানের মানটি পজিটিভ এবং কটের মানটি পজিটিভ আসছে, বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত নেগেটিভ আসছে। তাহলে আমরা বলতে পারি তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ, বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ। এবং শেষে আমাদের চতুর্থ চতুর্ভাগ সেটি বিশ্লেষণ করলে আমরা এ বিষয়ে উপনীত হতে পারি যে এখানে কস এর মান আসছে পজিটিভ এবং সেক এর মান আসছে পজিটিভ, বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো প্রত্যেকটির মান চলে আসছে নেগেটিভ। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমাদের কস এবং সেক অবস্থান করবে। এই টোটাল বিষয়ের উপর আমরা এরকম সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, অর্থাৎ এখানে অল পজিটিভ, এখানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবাই আছে। এবং দ্বিতীয় চতুর্ভাগে আমাদের পজিটিভ হবে শুধুমাত্র সাইন এবং কোসেক, এবং তৃতীয় চতুর্ভাগে পজিটিভ হবে শুধুমাত্র ট্যান এবং কট, এবং চতুর্থ যে চতুর্ভাগটি থাকবে সেখানে পজিটিভ হবে সেক এবং কস। এই হচ্ছে আমাদের চতুর্ভাগে অর্থাৎ চারটা ভাগে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের চিহ্ন। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো।
আর সেটি হচ্ছে মাইনাস থিটা এর জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীরকম দাঁড়াবে। আর এটি ব্যাখ্যা করতে হলে আমাদের দুইটি সমপরিমাণ ত্রিভুজের প্রয়োজন আছে। আমরা আগে দুইটি সমপরিমাণ ত্রিভুজ দিয়ে নিব, তারপর মাইনাস থিটার জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যা যা সম্পর্কের মধ্যে উপনীত হতে পারে সেই সম্পর্কগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দিয়ে নিচ্ছি এটি একটি অক্ষ, আর এই অক্ষের এটি হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটি হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে সমপরিমাণ দুইটি ত্রিভুজ দিয়ে নিচ্ছি, তাহলে এটি এরকম হয়ে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই বিন্দুটি বা এই শীর্ষবিন্দুটিকে ধরে নিলাম পি, আর এই শীর্ষবিন্দুটিকে ধরে নিচ্ছি পি ড্যাশ, আর এখানে এই বিন্দুটিকে ধরে নিচ্ছি এম। তাহলে বলতে পারি যে এখানে পি ও এম এবং পি ড্যাশ ও এম দুইটি সমপরিমাণ ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজে কোন দুইটি ভিন্ন রকম হবে। আমরা কোন দুইটিকে ঘূর্ণনের উপর নির্ভর করে আলাদা আলাদা যে চিহ্নিত করেছিলাম শুরুতে, ঠিক সেরকমভাবে স্থাপন করার চেষ্টা করব। আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেটি হয় পজিটিভ কোণ, আর এখান থেকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে স্থাপন করার চেষ্টা করি কোণটিকে, তাহলে সেটি দাঁড়াবে পজিটিভ কোণ, অর্থাৎ এটি হচ্ছে পজিটিভ থিটা। এখন ঠিক এই জায়গা থেকে যদি ঘড়ির কাঁটার দিকে আরেকটি কোণ স্থাপন করি, তাহলে এটি দাঁড়াবে নেগেটিভ কোণ, আর সেটি হবে মাইনাস থিটা। তাহলে সমপরিমাণ দুইটি কোণ পাচ্ছি, একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ থিটা, আর একটি ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ থিটা। আমরা ও এম বাহুটিকে ধরে নিচ্ছি এক্স, আর যেহেতু মূল বিন্দু থেকে উপরে হলে পজিটিভ হয়, তাহলে এই বাহুটিকে ধরে নিচ্ছি পজিটিভ ওয়াই, এবং মূল বিন্দু থেকে নিচে হলে নেগেটিভ হয়, তাহলে এই বাহুটিকে ধরে নিচ্ছি নেগেটিভ ওয়াই। আর আমরা জানি যে আমাদের অতিভুজ অলওয়েজ পজিটিভ, তাহলে অতিভুজ আর, আর এখানে দিয়ে নিচ্ছি অতিভুজ আর। এই ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, একটা পি ও এম আর একটা হচ্ছে পি ড্যাশ ও এম। আমরা যদি পি ও এম এই ত্রিভুজের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই, তাহলে এরকম দাঁড়াবে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ অর্থাৎ এক্স বাই আর, এবং ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স। অনুরূপভাবে সাইনের বিপরীত আমরা জানি যে কোসেক থিটা ইকুয়াল আর বাই ওয়াই, এবং কসের বিপরীত সেক থিটা ইকুয়াল আর বাই এক্স, এবং ট্যানের বিপরীত কট থিটা ইকুয়াল এক্স বাই ওয়াই। এখন যদি আরেকটি ত্রিভুজ পি ড্যাশ ও এম এর জন্য আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, তাহলে কীরকম দাঁড়াবে। সেক্ষেত্রে এখানে বলতে পারি যে পি ড্যাশ ও এম এই ত্রিভুজের জন্য সাইন মাইনাস থিটা ইকুয়াল, এখানে সাইন মাইনাস থিটা ইকুয়াল বলতে পারি লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, সেক্ষেত্রে মাইনাস ওয়াই বাই আর। আর এখানে আমরা উপরের যেহেতু ত্রিভুজ আর নিচের যেহেতু ত্রিভুজ সমপরিমাণ, তাহলে উপরের ত্রিভুজ থেকে বলতে পারি যে ওয়াই বাই আর ইকুয়াল সাইন থিটা, আর এটাকে যদি এখানে স্থাপন করি তাহলে দাঁড়াচ্ছে মাইনাস সাইন থিটা। অতএব সাইন মাইনাস থিটা ইকুয়াল আমরা কি পেয়ে যাচ্ছি বলো, সাইন মাইনাস থিটা ইকুয়াল পেয়ে যাচ্ছি মাইনাস সাইন থিটা। অনুরূপভাবে সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেক মাইনাস থিটা ইকুয়াল আমরা পেয়ে যাব মাইনাস কোসেক থিটা। এখন আমরা কসের যে সম্পর্ক সে সম্পর্কটি দেখানোর চেষ্টা করি, আর এখানে দিয়ে নিচ্ছি কস মাইনাস থিটা। আমরা জানি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ভূমি এখানে এক্স আর অতিভুজ এখানে আর, তাহলে এখানে দাঁড়াচ্ছে কস মাইনাস থিটা ইকুয়াল এক্স বাই আর। আর আমরা এক্স বাই আর ইকুয়াল জানি শুধুমাত্র কস থিটা, তাহলে এটি হয়ে যাচ্ছে শুধু কস থিটা। অতএব কস মাইনাস থিটা ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র কস থিটা। আর কসের বিপরীত আমরা জানি সেক,
তাহলে সেক্ষেত্রে সেক মাইনাস থিটা ইকুয়াল পেয়ে যাব শুধুমাত্র সেক থিটা। এখন আমরা ট্যান কটের জন্য যে অনুপাতের সম্পর্ক সেটি এখন দেখার চেষ্টা করি। আর আমরা জানি যে এখানে হচ্ছে ট্যান মাইনাস থিটা ইকুয়াল ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, ভূমি হচ্ছে এক্স, তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স। আর আমরা জানি যে এখানে ওয়াই বাই এক্স ইকুয়াল ট্যান থিটা, এটিকে যদি স্থাপন করি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে শুধুমাত্র ট্যান থিটা। অতএব ট্যান মাইনাস থিটা ইকুয়াল পেয়ে যাচ্ছি মাইনাস ট্যান থিটা। অনুরূপভাবে ট্যানের বিপরীত সম্পর্কটি হচ্ছে কট, তাহলে আমরা কট মাইনাস থিটা ইকুয়াল পাবো মাইনাস কট থিটা। তাহলে এখানে আমরা মোট 6টি সম্পর্কে উপনীত হতে পেরেছি। আর এই 6টি সম্পর্ক বিশ্লেষণ যদি আমরা করি তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো এইভাবে যে সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা। কিন্তু কস মাইনাস থিটা ইকুয়াল শুধুমাত্র কস থিটা এবং সেক মাইনাস থিটা ইকুয়াল শুধুমাত্র সেক থিটা। এখানে শুধু কস এবং সেকের ক্ষেত্রে যদি মাইনাস থিটা হয় তাহলে এই মাইনাস থিটাটা সামনে মাইনাস চলে আসে না। আর বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন, কোসেক, ট্যান, কট, এদের পরে যদি মাইনাস থিটা থাকে তাহলে এই মাইনাস থিটাগুলো সামনে চলে আসে বা এই মাইনাস সাইনগুলো সামনে চলে আসে। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মাইনাস থিটার ব্যাখ্যা সেটি। অনুরূপভাবে আমরা আরও অনেকগুলো সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। আর সে সম্পর্কগুলো হচ্ছে এরকম যে 90 ডিগ্রি গুণন 1 প্লাস থিটা, 90 ডিগ্রি গুণন 1 মাইনাস থিটা, 90 ডিগ্রি গুণন 2 প্লাস থিটা, আবার 90 ডিগ্রি গুণন 2 মাইনাস থিটা, আবার 90 ডিগ্রি গুণন 3 প্লাস থিটা, আবার 90 ডিগ্রি গুণন 3 মাইনাস থিটা, এবং সর্বশেষ 90 ডিগ্রি গুণন 4 প্লাস থিটা এবং 90 ডিগ্রি গুণন 4 মাইনাস থিটা। তাহলে এই যে 8টা সম্পর্ক বললাম, এই 8টা সম্পর্ক ব্যাখ্যা করতে গেলে 8টা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। আমরা জানি যে কোনো বিষয়ের উপর স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো নয়। সেক্ষেত্রে এই 8টা সূত্রকে ব্যাখ্যা যদি আমি 8টা চিত্রের মাধ্যমে করি তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। আর এই কারণে পরবর্তী এই 8টা সূত্রকে বা পরবর্তী এই 8টা টার্মকে আমরা অতি সহজ সরল ভাষায় বা 2টা টেকনিকের মাধ্যমে প্রকাশ করব। আর এই টেকনিক 2টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই টেকনিক 2টা যদি আমরা জানতে পারি তাহলে চতুর্ভাগের সূত্রগুলো অত্যন্ত সহজভাবে আমরা অঙ্কে প্রয়োগ করতে পারবো। তাহলে খুব সুন্দরভাবে মার্ক করে নাও যে এখন যে টেকনিক 2টা বলবো সে টেকনিক 2টা। এখানে আমাদের প্রথম যে টেকনিকটা আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে 90 ডিগ্রি এর সাথে যদি জোড় সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। কিন্তু 90 ডিগ্রি এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। আর যদি ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত থেকে কোন ত্রিকোণমিতিক অনুপাত হবে সে বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করি। যদি 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে যে পরিবর্তন হবে অনুপাতগুলো সেগুলো এভাবে পরিবর্তন হবে। সাইন যদি থাকে সেটি পরিবর্তন হয়ে যাবে কস, আবার কস যদি থাকে সেটি পরিবর্তন হয়ে যাবে সাইন, আবার ট্যান যদি থাকে সেটি পরিবর্তন হয়ে যাবে কট, আবার কট যদি থাকে সেটি পরিবর্তন হয়ে যাবে হচ্ছে ট্যান, আবার সেক যদি থাকে সেটি পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কোসেক, আবার কোসেক যদি থাকে সেটি পরিবর্তন হয়ে সে টার্মটি হয়ে যাবে সেক। এখন তোমরা যদি এখানে একটি প্রশ্ন করো যে কেন সাইন পরিবর্তন হয়ে কস, কেন কস পরিবর্তন হয়ে সেক হবে, তাহলে এর উত্তর ব্যাখ্যা করতে হলে আমাদের চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। আর আমরা ওই 8টা চিত্রকে অ্যাভয়েড করে যেতে যাচ্ছি, এ কারণে এই পরিবর্তনগুলো আমরা আজকে দেখাবো না। তো এর পরের সূত্রটি কীরকম হবে,
আচ্ছা, তাহলে এই সূত্রের একটা উদাহরণ আমরা লক্ষ্য করতে পারি এভাবে যে সাইন 210 ডিগ্রি, এই ডিগ্রিটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি তাহলে এরকম দাঁড়াবে যে সাইন 90 ডিগ্রি গুণন 2 প্লাস 30 ডিগ্রি। কারণ আমরা জানি যে 90 ডিগ্রি গুণন 2 করলে হবে 180 ডিগ্রি, আর প্লাস 30 ডিগ্রি করলে হবে 210 ডিগ্রি। আমরা প্রথম যে টেকনিকটি বলার চেষ্টা করেছি সেটি ছিল এরকম যে 90 ডিগ্রি এর সাথে জোড় সংখ্যা গুণ হলে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ এই যে সাইন আছে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখা যাচ্ছে 90 ডিগ্রি এর সাথে কি জোড় না বিজোড় সংখ্যা গুণ আছে, এখানে 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইনই থেকে যাবে। আমরা যদি এই কোণটাকে এভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে সাইন 210 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি গুণন 3 মাইনাস 60 ডিগ্রি, তাহলেও হয়ে যাচ্ছে 210 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি গুণন 3 অর্থাৎ 270 ডিগ্রি, এখানে মাইনাস 60 ডিগ্রি করলে হবে 210 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা প্রথম টেকনিকটি ইউজ করি তাহলে এরকম দাঁড়াবে যে 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। যেহেতু এখানে 3 বিজোড় সংখ্যা, তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতটির পরিবর্তন হবে। আর ত্রিকোণমিতিক অনুপাত সাইন পরিবর্তন হয়ে কি হবে? অবশ্যই সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি শুধুমাত্র কস। এখন আমরা 2 নম্বর টেকনিকটি ব্যাখ্যা করার চেষ্টা করব। আর 2 নম্বর টেকনিকটি অত্যন্ত সহজ একটি টেকনিক। 2 নম্বর টেকনিকটি হচ্ছে এরকম, যেটা যে ঘরে আছে সেই ঘর ব্যতীত সে যদি অন্যের ঘরে ঢুকে পড়ে, আর আমরা জানি যে কেউ যদি কারো পারমিশন ছাড়া অন্যের ঘরে ঢুকে পড়ে তাহলে তার অবশ্যই পানিশমেন্ট হওয়া দরকার, তাহলে এরও অবশ্যই পানিশমেন্ট হবে। আর সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেটা যে ঘরে আছে সেই ঘর ব্যতীত অন্যের ঘরে ঢুকে পড়লে তার পানিশমেন্ট হিসাবে ওই ত্রিকোণমিতিক অনুপাতের সামনে একটি মাইনাস চিহ্ন বসাতে হবে। আর সে ব্যাখ্যাটাকে আমরা এভাবে করার চেষ্টা করব যে আমরা জানি যে এটি হচ্ছে একটি চতুর্ভাগ, আর আমাদের প্রথম চতুর্ভাগে সবাই আছে, এটি একটি গণরূপ। আর দ্বিতীয় চতুর্ভাগে শুধু আছে সাইন এবং কোসেক, এবং তৃতীয় চতুর্ভাগে আছে ট্যান এবং কট, এবং চতুর্থ চতুর্ভাগে আছে সেক এবং কস। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ঘরটা সবার জন্য, দ্বিতীয় ঘরটা শুধুমাত্র সাইন কোসেক অবস্থান করবে, তৃতীয় ঘরে শুধুমাত্র ট্যান কট অবস্থান করবে, চতুর্থ ঘরে শুধুমাত্র সেক কোসেক অবস্থান করবে। এখন আমরা দেখি যে এই সাইন কি নিজের ঘরে আছে না সে অন্যের ঘরে ঢুকে পড়ছে। যদি সে নিজের ঘরে থাকে তাহলে তার সামনে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, আর সে যদি অন্যের ঘরে ঢুকে পড়ে তাহলে তাকে অবশ্যই পানিশমেন্ট হিসাবে তার সামনে একটি মাইনাস চিহ্ন বসাতে হবে। এখানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি গুণন 2, আর আমরা জানি যে এটি হচ্ছে 90 ডিগ্রি গুণন 2 এর ঘর। যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে হবে তার পরের ঘর। আর প্রশ্ন করতে পারো যে কেন 90 ডিগ্রি গুণন 2 মানে দ্বিতীয় ঘর, কিন্তু প্লাস থাকলে কেন তার পরের ঘর অবস্থান করবে বা পরের ঘরে যাবে? আর এর কারণ হচ্ছে আমরা জানি যে 90 ডিগ্রি গুণন 2 অর্থাৎ এটিকে আমরা বিশ্লেষণ করলে পাবো 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। যদি প্লাস 1 ডিগ্রিও থাকে তাহলেও এই 180কে ক্রস করে সে পরের ঘরে যাচ্ছে। এই কারণে আমরা সহজভাবে বলি যে 90 ডিগ্রি গুণন 2 মানে দ্বিতীয় নম্বর ঘর, যেহেতু প্লাস আছে তাহলে তার পরের ঘরে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখানে সাইন অবস্থান করতে এসেছে 3 নম্বর ঘরে, আর 3 নম্বর ঘর তো সাইনের নয়, সে তো অন্যের ঘরে ঢুকে পড়ছে। তাহলে তার পানিশমেন্ট হিসাবে তার সামনে একটি মাইনাস চিহ্ন বসাতে হবে। আর এখানে 30 ডিগ্রি আছে, এখানে 30 ডিগ্রি দিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি ইকুয়াল 1/2। অনুরূপভাবে যদি আমরা পরের সম্পর্কটি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে 90 ডিগ্রি গুণন 3, আর আমরা জানি এই চতুর্ভাগ হচ্ছে 90 ডিগ্রি গুণন 3-র ঘর। যেহেতু মাইনাস আছে, মাইনাস হলে ওই ঘরেই অবস্থান করবে।
তাহলে মাইনাস যেহেতু আছে তার মানে 3 নম্বর ঘরেই আছে। আর আমরা জানি যে সাইন 3 নম্বর ঘরে নেই, 3 নম্বর ঘরে আছে ট্যান এবং কট। সাইন যেহেতু অন্যের ঘরে ঢুকে পড়ছে, তাহলে তার জন্য তার পানিশমেন্ট হিসাবে এই ত্রিকোণমিতিক অনুপাতের সামনে একটি মাইনাস চিহ্ন বসাতে হবে। আর এখানে 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রি দিয়ে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে মাইনাস কস 60 ডিগ্রির মানও আমরা জানি 1/2। এখন এই দুইটি বিষয়কে আমরা আলাদা আলাদাভাবে উপস্থাপন করেছি। তাহলে এরকম যদি কোণ থাকে, সে কোণগুলোকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি। তোমাদের মধ্যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে এখানে প্লাস থাকলে সামনে প্লাস হয়, মাইনাস থাকলে সামনে মাইনাস হয়, কিন্তু দেখো এরকম ঘটনা কিন্তু এখানে ঘটেনি। এই প্লাস এবং এই মাইনাস দিয়ে শুধুমাত্র চতুর্ভাগের অবস্থান নির্ণয় করা হয়, সে ওই চতুর্ভাগে আছে না সে পরের চতুর্ভাগে আছে। আর এই প্লাস এবং মাইনাসের কোনো কাজ নেই এখানে। তাহলে এই হচ্ছে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম পার্টের ব্যাখ্যা। এভাবে আমরা প্রত্যেকটি পার্ট স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব। আর এ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করিও। আল্লাহ হাফেজ।